ইউজিং কমপ্লেক্স সেন্টেন্সেস। এই জিনিসটা আইএলস রাইটিং টেস্টে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বারবার সিম্পল সেন্টেন্স ইউজ করলে লেখায় খুব বেশি ড্রামাটিক ইফেক্ট আনা যায় না। তাই এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন সিনারিওতে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হয়। আমরা একটা একটা করে সিচুয়েশন চিন্তা করব এবং সেই সিচুয়েশনে কী ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা যায় তা নিয়ে উদাহরণসহ এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম সিচুয়েশন হচ্ছে সাইমালটেনিয়াস সিনারিও, মানে দুটো ঘটনা একই সাথে ঘটছে। এই জিনিসটাকে আপনি কিভাবে বলবেন? তো একটা এক্সাম্পল লক্ষ্য করি। While mobile phone is becoming increasingly popular, the rate of terrorism is rising rapidly. তার মানে দিন দিন মোবাইল ফোন যতই বেশি পপুলার হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের হারও বাড়ছে। তো এই যে দুইটা ঘটনা ঘটছে একই সাথে, এটা বোঝানোর জন্য ওয়াইল এই জিনিসটা ওয়াইল দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারেন। রিমেম্বার, ওয়াইল যখন ব্যবহার করবেন অবশ্যই ভার্বের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, যেমন ইজ বিকামিং, ইজ রাইজিং এই জাতীয় ক্ষেত্রে। ওয়াইল ছাড়াও আসলে সাইমালটেনিয়াস বোঝানো সম্ভব। যেমন আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। When England started using pound as its currency, it lost its access to the European market. এর মানে ইংল্যান্ড যখন পাউন্ডকে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করা শুরু করলো, সে ইউরোপের বাজারে নিজের প্রবেশাধিকার হারালো। তো দুইটা ঘটনা একই সাথে ঘটছে, সে মুদ্রা ব্যবহারটা শুরু করলো আর তার প্রবেশাধিকার হারালো, একই সাথে ঘটছে। তো এখানে আমরা ওয়েন দ্বারাও সিমিলার একটা সিনারিও বোঝালাম। তো এইভাবে আপনি ওয়াইল, ওয়েন ব্যবহার করলে দুইটা ঘটনা আইএলস রাইটিং টেস্টে যখন একই সাথে ব্যাখ্যা করতে যাবেন, এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটা সেখানে ইউজ করার চেষ্টা করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে সিচুয়েশন অফ কন্ট্রাডিকশন, মানে একটা কন্ট্রাস্ট সিনারিও, ভালো খারাপ বা যা এক্সপেক্টেড করছেন তার থেকে আনএক্সপেক্টেড কিছু, এই রকম জিনিস বোঝাতে আমরা কি ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারবো। একটা এক্সাম্পল হচ্ছে, দো ইংল্যান্ড ওয়াজ ইন ইউরোপিয়ান ইউনিয়ন, ইট ডিড নট ইউজ ইউরো অ্যাজ ইটস কারেন্সি। তার মানে যদিও ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ, তথাপিও সে ইউরোকে তাদের মুদ্রা হিসেবে ব্যবহার করতো না। তাহলে লক্ষ্য করুন, যারা ইউরোপীয় ইউনিয়নের অংশ তারা সবাই ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে, ইংল্যান্ডও এর অংশ, কিন্তু সে ইউরোকে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করে না। এই যে কিন্তু একটা টুইস্ট আসলো প্লটে, সেটা বোঝানোর জন্য আপনি দো, অলদো এই জাতীয় কমপ্লেক্স স্ট্রাকচারগুলোকে ব্যবহার করবেন, এবং এইটা আপনার এই স্পেশাল সিনারিওটা আইএলস টেস্টে আপনার জন্য অনেকবার আসবে। সিকোয়েন্স অফ ইভেন্টস, একটা ঘটনা, তারপরে দ্বিতীয় ঘটনা, তারপরে তৃতীয় ঘটনা, এরকম ইভেন্টের সিকোয়েন্স বোঝানোর জন্য আমরা কিছু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি। যেমন, আফটার দ্য ট্যাক্স রেট ওয়াজ কন্ট্রোলড, ইনভেস্টমেন্টস from middle class families increased dramatically. তার মানে ট্যাক্স যখন কন্ট্রোল করা হলো, মিডল ক্লাস ফ্যামিলির ইনভেস্টমেন্ট বাড়লো। তাহলে একটা ঘটনা ঘটলো, তারপরে আরেকটা ঘটনা ঘটলো, তাই আফটার দিয়ে আমরা সেটাকে ব্যাখ্যা করলাম। আরেকটা হচ্ছে বিফোর, দ্য গভর্নমেন্ট স্টার্টেড দ্য পাওয়ার প্ল্যান্ট ইন আর্লি 1970s বিফোর নিউক্লিয়ার এনার্জি বিকেম পপুলার। তাহলে গভর্নমেন্ট পাওয়ার প্ল্যান্টটা শুরু করলো 70-এর দশকে, যখন পর্যন্ত আমাদের নিউক্লিয়ার এনার্জি পপুলার হয় নাই, এইরকম একটা সিনারিও বোঝানো হচ্ছে। তাহলে বিফোর, আফটার, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনাকে ইভেন্টের সিকোয়েন্স বোঝাতে হেল্প করবে। কজ অ্যান্ড এফেক্ট সিনারিও, একটা ঘটনার কারণ ও তার ফলাফল, এই জাতীয় সিনারিওতে কী ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে হেল্প করবে। যেমন, because the polio vaccination program started in Bangladesh, the prevalence of this disease is very low in this country. যেহেতু পোলিও টিকাদানের প্রোগ্রামটা বাংলাদেশে শুরু করা হয়েছিল, তাই এই দেশটিতে পোলিওর হার বা প্রাদুর্ভাব অনেক কম। সো এই বিকজ দিয়ে এই জাতীয় একটা ঘটনা, কজ অ্যান্ড এফেক্ট, একটা জিনিসের কারণ আর তার ফলাফল বোঝানো যায়। আরেকটা উদাহরণ হচ্ছে As Mithila was a very good singer, Shams gifted her an expensive microphone. তার মানে যেহেতু মিথিলা খুব ভালো গান গায়,
তার বন্ধু শামস তাকে একটা খুব দামি মাইক্রোফোন গিফট করলো। তো একটা কারণ এবং সেই কারণের ফলে যেই অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করা হলো। তো এইভাবে বিকজ, অ্যাজ দ্বারা আপনারা কজ অ্যান্ড এফেক্টের সিনগুলো বুঝতে পারবেন। তারপর হচ্ছে ট্যানজেন্ট ইভেন্ট। এটা শুনলে এক্স্যাক্টলি বোঝা যায় না ঘটনাটা কীরকম। ট্যানজেন্ট ইভেন্ট, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শ, একটা বৃত্তের এরকম স্পর্শ। ট্যানজেন্ট ইভেন্ট হচ্ছে এমন ঘটনা যেগুলো গায়ে গায়ে লেগে আছে, মানে একটা ঘটনা শেষ হতে না হতেই আরেকটা ঘটনা শুরু হয়েছে। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কি ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারি লক্ষ্য করুন। No sooner had Ayman resigned as the CEO of 10-minute school, then he got married. এর মানে হচ্ছে আয়মান 10-minute স্কুলের সিইও পজিশন থেকে পদত্যাগ করতে না করতেই সে বিয়ে করলো। তাহলে সে পদত্যাগ করা শেষ করতে না করতেই, মানে ধরেন যেই দিন পদত্যাগ করেছে তারপরের দিনই হয়তো বিয়ে করলো, এই রকম ঘটনা বোঝাতে হলে করতে না করতেই, হইতে না হইতেই, ঘটতে না ঘটতেই, এইরকম টোনে যদি আমরা কখনো কোনো কিছু বলতে চাই তাহলে আমরা এরকম নো সুনার হ্যাড দেন এই জাতীয় সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব। একটা স্মল সাজেশন হচ্ছে নো সুনার হ্যাডের যে সেন্টেন্স স্ট্রাকচার সেখানে দ্যানটা হচ্ছে THAN, আমরা অনেকে THEN লিখে ফেলি এখানে, সেটা অবশ্যই ভুল। আর নো সুনার হ্যাডের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিজাইন্ড এখানে ব্যবহার করা হলো। এই সেম সেন্টেন্সটাকে আরও অনেকভাবে বলা সম্ভব, অর্থাৎ ট্যানজেন্ট ইভেন্ট প্রকাশ করার আরও অনেকগুলা ওয়ে রয়েছে। যেমন এই সেন্টেন্সটা কি, যেটা আমরা একটু আগে বললাম, সেটাকে আমরা আর কীভাবে প্রকাশ করতে পারি। যেমন হার্ডলি হ্যাড আয়মান রিজাইন্ড অ্যাজ দ্য CEO of 10-minute school when he got married। তার মানে সব ঠিক আছে, নো সুনার হ্যাডের জায়গায় আপনি শুধু হার্ডলি হ্যাড লিখবেন, দেনের জায়গায় লিখবেন ওয়েন। তাহলে এই ফরম্যাটগুলো একটু মুখস্থ রাখলে ভালো, নো সুনার হ্যাড দেন আর হার্ডলি হ্যাড ওয়েন। এবং হার্ডলি হ্যাডের মতন আরও একটা আছে, স্কেয়ারসলি হ্যাড এবং ওয়েন। সো হার্ডলি হ্যাড আর স্কেয়ারসলি হ্যাড এগুলো সবগুলো সেম মিনিং বোঝায় যে আয়মান পদত্যাগ করতে না করতেই সে বিয়ে করলো। সো এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি একবার পরীক্ষার হলে ব্যবহার করতে পারেন, পরীক্ষকের কাছে আপনার মর্যাদা একদম অনেক উপরে উঠে যাবে, কারণ এই জাতীয় স্ট্রাকচার নর্মালি মানুষ ব্যবহার করে অভ্যস্ত না। সুতরাং এই জাতীয় স্পেশাল স্ট্রাকচার ব্যবহার করলে আপনি আপনার লেখাকে বহুগুণ উন্নতি, আপনার লেখাকে বহুগুণ ডেভেলপ করতে পারবেন। আর সবার লাস্টে আরও একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই সেম ঘটনাগুলোকে আমরা আরেকটা সেন্টেন্স একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারবো। সেটা হচ্ছে আয়মান গট ম্যারিড as soon as he resigned from the CEO position of 10-minute school। তাহলে এবার সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে বললাম, পরের ঘটনাটাকে আগে নিয়ে আসলাম, যে আয়মান বিয়ে করে ফেললো একদম সাথে সাথে যেদিন থেকে সে 10-minute স্কুলে CEO থেকে পদত্যাগ করেছে। তো as soon as, এই as soon as দ্বারা আমরা ট্যানজেন্ট ইভেন্ট বুঝতে পারবো। পরবর্তী সিনারিও হচ্ছে চুজিং ফ্রম অপশনস। আপনার কাছে দুটো অপশন আছে, সেখান থেকে কোনটাকে চুজ করবেন, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারের সুন্দর উদাহরণ। যেমন আইদার জিহান অর শামস উইল বি দ্য নেক্সট চিফ অপারেটিং অফিসার অফ 10-minute স্কুল। তার মানে জিহান অর শাম এই দুইজনের মধ্যবর্তী যে কোনো একজন হবে। এইরকম চয়েস সিলেকশনের ক্ষেত্রে আইদার অর খুব ভালো একটা এক্সাম্পল। এটা হচ্ছে নাইদার জন স্নো নর জেইমি উইল কনকার দ্য আয়রন থ্রোন। তার মানে জন স্নো পারবে না, জেইমিও পারবে না, দুইজনের কেউই পারবে না। এই জাতীয় এক্সাম্পল বোঝানোর জন্য আমরা নাইদার নর ইউজ করি। সো আইদার অর, নাইদার নর আপনার রাইটিংয়ের স্কিলকে অনেক বেশি ডেভেলপ করতে পারবে। সো এই ভিডিওতে আমরা বিভিন্ন সিনারিওতে কী কী ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা যায় তা দেখলাম। ওয়াইল, বিফোর, আফটার, অ্যাজ, বিকজ, দো, অলদো, নো সুনার হ্যাড, আইদার অর, নাইদার নর, এই জাতীয় সেন্টেন্সগুলোকে যখন আপনি আপনার লেখার মাঝখানে উপস্থাপন করবেন, আপনার আইএলটিএসের ব্যান্ড স্কোর 7 থেকে 8 এবং 8 থেকে 9 দিকে যাওয়া শুরু করবে। এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনিও আইএলটিএস রাইটিং এক্সামে আপনার প্রত্যাশিত ব্যান্ড স্কোরটি অর্জন করতে পারবেন।